মানে আমি অন্তত কোনো প্রেশার অনুভব করি না। আমার ধরেন আমার কমিশনার সহকর্মী তিনিও বলবেন তার উপরে কোনো প্রেশার নাই। আমাদের সীমাবদ্ধতা আছে। মানে যদি এই ভবনের উদ্বোধনটা করা না লাগতো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। সিলেট পুণ্যভূমি, পুণ্যভূমিতে দুর্নীতি দমন কমিশনের অফিস কেন হতে হবে? এই পুণ্যভূমিতে যদি আমরা সবাই পুণ্যবান হতাম এবং আমরা যদি ধর্মের বিধিবিধান ঠিকভাবে মেনে চলতাম, তাহলে আমরা নিজেরা দুর্নীতি করতামও না এবং দুর্নীতি দমন কমিশনের এখানে বিভাগীয় কার্যালয় স্থাপন করার কোনো দরকার হতো না। কিন্তু যেহেতু আমাদের কিছু বিচ্যুতি ঘটে এবং ঘটার নজির আছে বেশ আগে থেকেই, সিলেট অত্যন্ত সমৃদ্ধ একটি এলাকা। বাংলাদেশে এরকম ধনী জেলা খুব কম আছে। ধন যেখানে বেশি সেখানে বোধহয় দুর্নীতিরও কিছুটা প্রকোপ থাকে। কাজেই সেগুলি আমাদের দেখতে হয় এবং আমরা দেখব। আমরা আশা করব, যদিও আমি এই ভবনটা উদ্বোধন না হলে খুশি হতাম, তারপরেও যখন হয়েছে এটার পুরোপুরি সাফল্য আমি কামনা করি। এবং আপনারা যারা মিডিয়াতে যারা আছেন পার্টিকুলারলি, আমরা তাদের সবাইকে বলি আপনারা হচ্ছেন আমাদের হুইসেল ব্লোয়ার। আমরা অনেক দুর্নীতির খবর আগে জানতে পারি না, কিন্তু যখন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। যে জন্য আমি সবসময় আমার নিজের কলিগদের চেয়ে মিডিয়ার কর্মী যারা তাদেরকে মনে করি তারা আমার বেশি আপন কলিগ। কারণ আমার কলিগরা অনেক সময় অনেক দুর্নীতি চাপাও দেয়, কিন্তু আপনারা সেই চাপাটা দেন না। চাপাটা না দিয়ে যে উপকারটা হয়, এই উপকারটা শেষ পর্যন্ত দেশের উপকার, দেশের মানুষের উপকার। দুর্নীতির একটা বড় সংকট হচ্ছে যখন আমরা দুর্নীতিতে অভ্যস্ত হয়ে যাই, তাহলে আমাদের ছোট ছোট সন্তানরা তারাও মনে করি এটাই তো নিয়ম। তো এটাই যদি নিয়ম হয় তাহলে তো আমরা শেষ পর্যন্ত একটা দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আগাগোড়া এইভাবেই থেকে যাব। এটা তো হতে দেওয়া যায় না। আমরা যেসব দুর্নীতিগুলি করি, তো যেমন ধরেন ঘুষ খাওয়া একটা ছোট দুর্নীতি, এটা খুব বড় দুর্নীতি না। তো যে বাবা ঘুষ খায়, এই বাবা কি জন্য খায়? সন্তানদের ভালো করার জন্য, সন্তানদের যাতে একটু মঙ্গল হয়, তাদের যাতে পড়াশোনাটা ভালো হয়, তাদের যাতে ভালো জায়গায় পড়াতে পারে, ভালো খাওয়াতে পারে। এটা ছাড়া ঘুষ করার কি কারণ? অথবা একটা ভালো বাড়ি করতে পারে। তো এখন যে বাচ্চাটা ছোট সে হয়তো বোঝে না ঘুষটা কি জিনিস, কিন্তু তার বয়স যখন 18, 19, 20 হবে, তখন সে জিজ্ঞেস করবে না বাবা এত টাকা কোথায় পেলো? এখন সন্তানের কাছে যদি আমি ঘুষখোর হিসেবে পরিচিত হই, তাহলে এর চেয়ে লজ্জা আর কিছু আছে? আমি বিশ্বাস করি আপনারা আমাদের সবাইকে সাহায্য করবেন যাতে আমাদের সন্তানদের কাছে আমাদের মাথা হেট না হয়। সিলেট পুণ্যভূমি, মানে এর চেয়ে আমরা বোধহয় পুণ্যভূমি বলতে সবার আগে সিলেটের কথা বলি। কাজেই আমাদের এই পুণ্যের ছোঁয়া যেই ভূমিতে লেগেছে, সেই ভূমির মানুষ এবং সেই ভূমিতে যারা কাজ করতে আসে আমাদের মতো লোকজন, বাইরে থেকে যারা আসে, আমরা যাতে আপনাদের সহায়তায় এবং হযরত শাহজালাল এবং পরবর্তী বুজুর্গ যারা এসছেন তাদের কারণে আমরা যেন দুর্নীতিতে আসক্ত না হই। এবং আমি খুব খুশি হব আর কিছুদিন পরে, ধরেন অফিসটা হলোই, তারপরে একটা পর্যায়ে এমন যদি হয় যে না আমাদের এই অফিসটার কোনো দরকারই নাই, এটাকে আমরা অন্য কাজে লাগাবো, কিন্তু ততদিনে আমাদের দুর্নীতিটা একেবারে মিনিমাম লেভেলে নেমে আসতে হবে। একদম সোজাসুজি কথা আমার, আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে। কাজে আপনারা শুরু থেকেই সৎ আগে দেখে নেবেন কোন লোকটা সৎ, কে কোন দল করে সেটা খুব বড় বড় ব্যাপার না। আপনি সৎ মানুষকে নির্বাচন করবেন, যিনি ঘুষ খান না, যিনি চাঁদাবাজির সাথে জড়িত নন, সেরকম লোক আপনারা বেছে নেবেন। তাহলে সেক্ষেত্রে সেই যদি সৎলোক হন, সৎলোক যখন সম্পদের বিবরণী নির্বাচন কমিশনে জমা দেবেন, যেটা কখনো কখনো আমরা পরীক্ষা করে থাকি, তাহলে সঙ্গত কারণেই তার যে প্রকৃত সম্পদ এবং দাখিলকৃত সম্পদ বিবরণী দুইটাই তো এক হওয়ার কথা। আর এক কখন হবে না? যদি তিনি অসৎ হন। আমি শুধু এটা না, শুধুমাত্র আমি সৎ লোককে ভোট দেবো এটা বলবো না, নমিনেশন বাণিজ্যের কথাও তো আপনারা শোনেন। যে লোকটা নমিনেশন বাণিজ্য বহু টাকা খরচ করে নমিনেশন দেন, তার তো প্রথম টার্গেট হবে টাকাগুলি আমি কিভাবে তুলবো। তো টাকাগুলি কিভাবে তুলবে? আপনার ঘাড়ে পা দিয়ে তো টাকাগুলি তুলবে। কাজেই এটা একদম স্পষ্ট ভাবে এই পুণ্যভূমিতে আপনারা ঘোষণা করেন যে এখানে আমরা দুর্নীতিগ্রস্ত নির্বাচন হতে দেব না। আপনারা এই বিষয় নিয়ে কাজ করবেন কিনা? আমরা আমাদের আমাদের প্রথমে বলি আমাদের সীমাবদ্ধতার কথা। আমরা তো খুব বড় প্রতিষ্ঠান না, আমাদের যতটুকু সামর্থ্য এই সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করব। আমরা কাজ করি, আপনারা টের পাচ্ছেন তুলনামূলকভাবে আগের চেয়ে কাজ বেড়েছে। আমি শুধু একটা উদাহরণ দিই, 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন, তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। তাহলে আপনার কি দাঁড়ায়? তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু সেই নমিনেশনটা বাতিল হয় নাই। বাতিল না হয়ে তিনি এমপি নির্বাচিত হন, প্রধানমন্ত্রী হন, তারপর টানা 14, 15, 16 বছর তিনি শাসন করে যান। তাহলে শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম,
আমরা দুদক এই কাজটা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারেনি। তো আমরা আশা করব এখন যারা সম্পদ বিবরণী দাখিল করবেন, সবাই তো খারাপ না, যারা খারাপ কেউ কেউ খারাপ, তো তাদের সেই সম্পদ আপনারাও তো খবর পাবেন যে কে কত টাকার সম্পদ দাখিল করেছে, কোনটা লুকিয়েছে, আপনারা এটা আমাদের জানান। আমরা নির্বাচন কমিশনার আমরা দ্রুত নির্বাচন কমিশনকে বলবো যে আমরা এটা পাচ্ছি, আপনারা তাড়াতাড়ি অ্যাকশন দেন। আর তারপর যদি নির্বাচন কমিশন না নেয়, তো সেটার জন্য তো আপনারা আছেনই, হুইসেল ব্লোয়ার কি জন্য? একটা প্রশ্ন, আমাদের সিলেট আসলে প্রবাসী অধ্যুষিত এলাকা এবং প্রতি নির্বাচনেই প্রবাসীদের বড় একটা মাটি, তারা প্রতিদ্বন্দ্বী মানুষ। যে বিষয়টা আগেও ঘটেছে, মেয়র নির্বাচনে যখন আনোয়ারুজ্জামান চৌধুরী তার মাসিক ইনকাম দেখিয়েছেন 24,000 টাকা, এরকম অনেক প্রার্থী আছেন যাদের দেশে এবং বিদেশে প্রচুর সম্পদ রয়েছে। স্পেসিফিকলি আসলে বিষয়টা আমরা লক্ষ্য করেছি, বিদেশের সম্পদগুলো তারা উল্লেখ করেন না। সেক্ষেত্রে সেটা উল্লেখ করা কতটুকু জরুরি এবং সেই ব্যাপারে ইনকোয়ারি করা এবং ব্যবস্থা নেওয়ার বিশেষ দৃষ্টি দেবেন সিলেটের প্রেক্ষাপটে? আমি সিলেট না, সারা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি। প্রথমত, আপনার সম্পদ বাংলাদেশে থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকাতে থাকুক, আপনার সম্পদ, আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি। আমরা তো বাংলাদেশের সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না। এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন, সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয়, সেটা আপনার বলতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন। কাজে অন্যায়কারীকে আপনারা গ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আপনি যে নামটা উচ্চারণ করলেন, তিনি আমার ধারণা অন্তত 20-25টা মামলার আসামি এবং দুদকের একটা মামলার আসামি। কাজে দুদকের মামলার আসামি হতে পারে এরকম লোককে যদি আপনারা গ্রহণ করেন, তাহলে আপনাদের একই রকম পরিণতি হবে। আচ্ছা, যে রাতের বুটের কারিগরদের ব্যাপারে আপনাদের একটা যারা ছিল তাদের এই বিষয়টা যদি একটু প্রথমে আপনাদের মনে করতে হবে দুদকের আমাদের কর্মক্ষেত্র কতটুকু। আমরা কিন্তু পুলিশ না, আমরা কিন্তু অন্য কোনো সংস্থা না। আমাদের মূল কাজটা হচ্ছে রাষ্ট্রীয় অর্থ, রাষ্ট্রীয় লোক আর মানি লন্ডারিং, মূলত এই কাজগুলির মধ্যে আমরা থাকি। এখন যদি কারো অনুপার্জিত অর্থ থাকে, সেটাও আমাদের কাজের অন্তর্ভুক্ত। তা আমরা তো আলাদাভাবে কে কোন দল করলো, কে কোন পার্টির, কার পেশা কি, কে রাজনীতিবিদ, কে অন্য পেশার, এটা খুব বিবেচ্য না। আমাদের বিবেচ্য হচ্ছে তিনি আমাদের যে শিডিউল, এই শিডিউলে তিনি অপরাধী কি না। যদি সেই শিডিউলে অভিযোগ পাই, অভিযোগ যদি প্রমাণিত হয়, আমরা আমাদের সাধ্যমতো কাজ করি। এবং এটাও মনে রাখতে হবে, আমরা কিন্তু বিচারকারী না। বিচার করে কে? আদালত। আমরা বিচারের জন্য মাল মশলা তৈরি করে আদালতে দাখিল করি। অনেক ক্ষেত্রে আপনার এরকম শোনেন, পত্রিকাতে নিউজ পাই, আমিও নিজেও মাঝে মাঝে এটা মন খারাপ করি যে দুদকের মামলায় খালাস। তো প্রথমত, দুদকের মামলায় খালাস কি দুদক দেয় না কোর্ট দেয়? কাজে আপনারা ওই নিউজগুলি ঠিকভাবে করবেন, যাতে দুদক তো আপনারই প্রতিষ্ঠান, দুদক তো শুধু। স্যার, আরেকটা কথা বলা জি ছিল, প্লিজ। আজকে আপনাদের গণশুনানি আছে জি, এবং আপনাদের লোকবলের অভাবে মামলার অনেক জটিলতা বা একটা দীর্ঘস্থায়ী একটা ব্যবস্থা হয়, যেটা 6 মাসে হওয়ার কথা, এটা হয়তো 2 বছরে হয়। এই ক্ষেত্রে জনবল বৃদ্ধির কি কোনো আমি সম্ভাবনা? প্রথমত আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করলেন, এটার সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদের জনবলের শুধু ঘাটতি না, জনবলের যে এক্সপার্টিজ, সেটারও ঘাটতি আছে। এখন ধরেন অপরাধের ধরন তো অনেক বদলে গেছে। আমি জীবনে এর আগে কখনো ক্রিপ্টোকারেন্সির নামই শুনতাম না, শুনি নাই। বিটকয়েন নাকি, এগুলি ধরেন আমারও তো শিখতে হচ্ছে। তাই কাজে আমাদের লোকদের শিখতে হচ্ছে এখন নতুন করে। প্লাস এটাও সত্যি, আমাদের রাষ্ট্রীয় যে অর্থ কাঠামো, সেটার দিকে তো একটু খেয়াল করতে হবে যে আমাদের পক্ষে কতটুকু করা সম্ভব। এবং আমি এটাও যদি বলি সত্যি কথা, আমাদের যে হেডকোয়ার্টার, হেড অফিস যেটা সেগুনবাগিচাতে, সেখানে আমাদেরও অ্যাকোমোডেশন হয় না। তো কাছেই এখানে হচ্ছে ভালো কথা। আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু আমাদের সাধ্য আমরা আগাবো। আমাদের লোকবল বৃদ্ধি করতে হবে এবং এক্সপার্টিসও আমাদের ডেভেলপ করতে হবে। সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছে। সিলেট সিটি কর্পোরেশন সারা বাংলাদেশ আছে, তো সেই জায়গা থেকে সিটি কর্পোরেশনের নগর উন্নয়নের জন্য যেগুলো বাজেট বরাদ্দ দেওয়া হয়, নতুন নতুন মেয়র আসে, মেয়র চায়, সেই জায়গাটাতে আসলে দুর্নীতি দমনের তেমন তৎপরতা লক্ষ্য করা যায় না। এটার কারণ কি, বা এই ধরনের কোন তৎপরতা আগামীতে হবে কি? আচ্ছা, আমি এটা আরেকটু ভালো জবাব দিই। আমি নিজে একসময় ঢাকা সিটি কর্পোরেশন, অবিভক্ত সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলাম, বেশ আগে, মানে তখন দুইটা এক ছিল। তো সেই সময় আমি আবার জানতাম যে আমার সিটি কর্পোরেশনের আমার যারা দুর্নীতিগ্রস্ত, তাদের সাথে আবার দুর্নীতি দমন কমিশনের যারা দুর্নীতিগ্রস্ত, তাদের সাথে একটা খুব ভালো রকম আঁতাত আছে। তো সেরকম আঁতাত থাকলে তো আমরা চেষ্টা করছি সব আঁতাত যাতে না হয়। আপনারা চেষ্টা করবেন। আপনারা কি জন্য আছেন? হুইসেল ব্লো করেন কি জন্য? সবাইকে সতর্ক করার জন্য তো, নাকি খালি এক পক্ষকে সতর্ক করার জন্য? মানে আপনাদের হুইসেলে আমরাও যাতে সতর্ক হই, এটা খেয়াল রাখবেন।
একটা শেষ প্রশ্ন করতে চাই। সাম্প্রতিক সময়ে সিলেটের জন্য সবচেয়ে আলোচিত একটি বিষয় ছিল বা দুঃখের সাদা পাথর লুটের ঘটনা। সেই ঘটনায় আসলে এখান থেকে প্রতিবেদন দেয়া হয়েছে। তো সেটা বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছেন। তো সেই বিষয়টা আসলে কতটুকু হালনাগাদ হয়েছে এবং সেবারে কোনো ধরনের প্রেশার আছে কিনা? না, একদম মানে আমরা এখন খুব জোর দিয়ে বলি, আমরা যোগদান করি গত বছর ডিসেম্বরের 10-11 তারিখ থেকে শুরু করি, 11 তারিখে। এখান থেকে এই পর্যন্ত টিল ডেট মানে আমি অন্তত কোনো প্রেশার অনুভব করি না। আমার ধরেন আমার কমিশনার সহকর্মী তিনিও বলবেন তার উপরে কোনো প্রেশার নেই। আমাদের সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতাটা এটা স্বীকার করতে হবে যে, কিন্তু প্রেশার আমি জানি না আগামী দিনে আপনারা প্রেশার দিবেন কিনা, কিন্তু প্রেশার নেই, প্রেশার নেই। এবং আপনারা আমার যদি প্রেশার থাকে এটা ঠেকাবার দায়িত্ব কার? আমাদের, এবং সেই সাথে আপনাদের। আপনারা ঠেকিয়ে দেবেন, যে মনে বলবেন যে মনে হচ্ছে চেয়ারম্যান সাহেব বোধহয় প্রেশার একটু নত হয়ে যাচ্ছেন। তা আপনারা যদি চিৎকার করেন দেখুন আমার মাথা বাটা সোজা হয়ে যাবে। সেই প্রতিষ্ঠানটা হালনাগাদের এটা আমরা এটা আগাচ্ছে আমি স্পেসিফিক বলতে পারবো না, বাট আগাচ্ছে। একটা লাস্ট সাম্প্রতিক সময় হচ্ছে মানে খুলনা হাসপাতাল রেল নিয়ে বেশ কিছু অভিযোগ হয়েছে অনিয়মিত দুর্নীতির, দুদক সেখানে গিয়েছে। এইসব বিষয়ে আসলে আপনারা পরবর্তী কোনো পদক্ষেপ বা কি ধরনের প্রথমত আমরা যে আমাদের আইডেন্টিফিকেশন যেগুলি হয়ে গেছে সেগুলি নিয়ে আমাদের কোনোটা মামলা হওয়ার মতো সেটাতে মামলা হবে, যেটাতে হয়তো আরো অনুসন্ধান দরকার সেটাতে আরো অনুসন্ধান করব। আর কতগুলি বিষয় আমি যেটা বলি, ধরেন যে কোনো একটা অফিসের ভিতরে একটা দুর্নীতি আছে, সেটা প্রথম দেখার দায়িত্ব কার? সেই অফিসের যারা বড় কর্তা তারা নিজেরা যদি এখানে পার্টি হয়ে যান তাহলে তো মুশকিল। যদি অফিসগুলি ঠিক মতো কাজ করতো তাহলে তো দুর্নীতি দমনে কোনো অভিযোগ আসার কোনো কারণ ছিল না। আপনারা বরং সেই চেষ্টাটা করেন যাতে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ কম আসে। আমি শেষ পর্যন্ত এই অফিসটা যাতে সাংবাদিকদের একটা বড় অফিসে পড়ে হোক না, একটা বড় বিল্ডিং হোক, এটাতে মানে আপনারাই আর একটা ফ্লোর দখল করে দেবেন। কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে যে সিলেটে দুর্নীতি একেবারে মিনিমাল পর্যায়ে। থ্যাংক ইউ। ভিডিও পাইছেন? এই ভাই ওয়াইন আমার ক্যামেরা সেটেছেন, ক্যামেরাগুলো জায়গা দেন। আমি তার উপরে আসলে অডিও আচ্ছা একটু পিছনে আমাদের পিডব্লিউডি প্রধান কোথায়? আচ্ছা আমরা রেডি। আচ্ছা আজকে আসলে ভবনের যে উদ্বোধন হলো এই বিষয়টা একটু শুরু করবেন।